নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। প্রায় ৩.৫ দশক পর বাংলাদেশের রাজনীতিতে পৌরসত্ব এসেছে। না, আমি কোনো মহিলা বা পুরুষের মধ্যে বিভেদ করছি না, বা মহিলারা যারা রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশে সুপ্রিম ক্ষমতায়, অর্থাৎ খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা, দুজনের মধ্যে কারোরই পৌরসত্বের অভাব ছিল না। পুরুষদের যত খারাপ গুণ সবটাই ছিল তাদের মধ্যে, কিংবা তার থেকে বেশিই ছিল তাদের মধ্যে। বিরোধীদের দমন করা থেকে শুরু করে বিরোধীদের কারাগারে নিক্ষেপ করা, তাদের দেশ থেকে তাড়ানো, সবটাই দুজনেই করেছেন। কেউ ধোয়া তুলসী পাতা নন বাংলাদেশের রাজনীতিতে। স্বাভাবিকভাবেই বর্তমানে যে বদলটা এলো, জানি না এটা বদল কিনা, কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে, এটার একটা ভালো দিক আছে, আবার কয়েকটা দুশ্চিন্তাও আমাদের মনে আছে। কিন্তু এই কয়েক দিনের মধ্যে যা হলো সেটা অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করা দরকার। আপনারা জানেন বাংলাদেশে এখন ক্ষমতায় বিএনপি এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী যদিও এই সংখ্যা আরো বাড়বে, 209 আসনের চেয়ে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। এবং জামাতের যে জোট আছে, 11 দলীয় জোট, তারা 100 নিচে নেমে গেছে। 87খানা আসন যখন এই খবরটা পড়ছি ততক্ষণ এই ফিগারটা আমাদের কাছে এসেছে। এই সংখ্যা আরো বাড়বে, কমবে, একটু এদিক ওদিক হবে। খুব বেশি এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই। 299টা আসনে এবার নির্বাচন হয়েছে। 300টা আসনের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। এক জায়গায় প্রার্থী ইন্তেকাল করেছেন, মারা গেছেন, প্রয়াত হয়েছেন। তো এই হচ্ছে বিষয়। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। তারেক রহমান, তার বাবা, তিনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন হয়েছিলেন, সেনাপ্রধান ছিলেন, ইত্যাদি ইত্যাদি, আপনারা সকলেই জানেন। এর মধ্যে একজন বিতর্কিত চরিত্র ছিলেন সার্জিস আলম। ভারত বিরোধী কথা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র বিরোধী কথা প্রচণ্ড বলতেন। অবশ্য এই তারেক রহমানই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছিলেন বাংলাদেশে। আপনাদের মনে থাকবে বছর 3 আগে থেকে বাংলাদেশে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু হয়েছিল। সেটা কিন্তু এই তারেক রহমানেরই মস্তিষ্ক প্রসূত। ভারত বিরোধী কথা বলেই তিনি আবার রাজনীতির ময়দানে লাফিয়ে পড়েছিলেন। তার মা কারারুদ্ধ ছিলেন, অসুস্থ হয়েছেন, মারা গেছেন, এটসেট্রা এটসেট্রা। তারপরে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যখন শুরু করেন তখন কিন্তু এটা ব্যাপক জনপ্রিয় হয়, কারণ বাংলাদেশের মধ্যে এক ধরনের মানুষ আছেন যারা ভারতকে প্রচণ্ড ভালোবাসেন, আবার যারা উগ্র ধর্মান্ধ মানুষ আছেন তারা কিন্তু বাংলাদেশের মধ্যে যারা এই ধরনের মানুষ তারা কিন্তু ভারতীয়দের, হিন্দুদের বেশ ঘৃণার চোখেই দেখেন, তারা পছন্দ করেন না। হিন্দুদেরকে মালাউন শব্দে আখ্যায়িত করেন। এটা একটা গালি বাংলাদেশে হিন্দুদের জন্য, এবং সেটা অনেক দশক ধরে শুনে আসছে ওখানকার হিন্দুরা। এখন বিএনপি জেতার পর সবচেয়ে বড় প্রশ্ন, সেখানকার 7% হিন্দু যারা এখনো বেঁচে আছে, টিকে আছে, যারা এখনো ওখানে লড়াই করছে, বাঁচার লড়াই করছে দৈনন্দিন, তাদের অবস্থা কি হবে? আওয়ামী লীগের সময়ে তারা যে খুব ভালো ছিলেন এমনটা নয়, কিন্তু নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা ছিল। প্রশাসনের কাছে চিৎকার করা যেত, মিছিল করা যেত। কিন্তু হাসিনা চলে যাওয়ার পর দমন পীড়ন, দীপুচন্দ্র দাস, সমস্ত ঘটনা আপনারা দেখেছেন, তালিকা বহু লম্বা, অনেকগুলো নাম আছে। দীপু তো হালে হয়েছে বলে আপনাদের মনে এখনো আছে, নিভে যায়নি, কিন্তু এরকম হাজার হাজার দীপু, লাখো লাখো দীপু হারিয়ে গেছে বাংলাদেশে। এখনো বহু ফোন আসে আমাদের কাছে, দাদা ভারতে আসতে চাই, কি করব বলুন তো, কি বৈধ উপায় আছে? সকলে কিন্তু অবৈধ উপায় আসতে চান না, লিগ্যাল প্রসেস কি আছে জানতে চান। আজকে প্রশ্ন করছি বিএনপিকে, তারা 3জন হিন্দু প্রার্থী দিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ আলোচিত গয়েশ্বর চন্দ্র রায়। 7% মানুষের কপালে জুটেছে মাত্র 3টি আসন। 10টা আসনও জোটেনি, 7টা আসনও জোটেনি, 3টে আসন জিতেছেন, বিএনপি প্রার্থী বলে জিতেছেন। জামাত হিন্দুদের নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কিন্তু হিন্দুরা বুঝে গেছে যে জামাত তো কনভার্সন চালায়, জামাত তো হিন্দুদের পছন্দ করে না, কেউই পছন্দ করে না, কোনো রাজনৈতিক দলই ওখানে হিন্দুদের পছন্দ করে না। এটাই ওখানকার রাজনৈতিক বাস্তবতা। শুনতে খুব খারাপ লাগবে, ক্রূর মনে হবে, কিন্তু এটাই বাস্তব। এমনকি আওয়ামী লীগ যখন হিন্দু প্রার্থী দিত, স্থানীয় আওয়ামী লীগের মধ্যেই যারা কট্টরপন্থী তারা পাল্টা একটা মুসলিম প্রার্থী ওখানে গোঁজ প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। অতীতে বহু উদাহরণ আছে। বিএনপি জিতেছে,
1 বছরের বেশি সময় ধরে কারারুদ্ধ হয়ে আছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। প্রশ্ন উঠছে, তিনি ছাড়া পাবেন তো? বিএনপি এবার বিচার করবে তো হিন্দুদের এই সন্ন্যাসী নেতার সঙ্গে? ইসকন ভেঙে দাও, ইসকন জ্বালিয়ে দাও, ইসকন গুড়িয়ে দাও, এই ধরনের যে স্লোগান উঠতো বাংলাদেশে, এবার সেটা বন্ধ হবে তো? নাকি জামাত এই 87টা যে আসন পেয়েছে জামাতের জোট, তার মধ্যে 50টা বেশি আসন হচ্ছে শুধুমাত্র জামাতের, এবার তারা মসনদে বসতে চলেছে, এতদিন মসনদের বাইরে ছিল, এবার কিন্তু তারা সংসদ ভবনে প্রবেশ করবে এবং প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে এই জামাত জোট। এই জামাতরা এবার সংসদে ঢুকে সাংসদের ক্ষমতা নিয়ে আরো বেশি কি হিন্দুদের উপরে অত্যাচার নিপীড়ন করবে, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। নাকি তারা শুধরাবে? গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাজনীতির সময় রাজনীতি করেছি, জিতে যাওয়ার পর আমরা শুধরে যাব, এটা কি আমরা দেখতে পাবো? কারণ ভারতে তো আমরা দেখতে পাই ভোটের আগে অনেক রকমের রাজনীতি হয়, কিন্তু ভোট চলে গেলে, পশ্চিমবঙ্গ বাদ দিলে বেশিরভাগ জায়গায় সবকিছু আবার শান্ত হয়ে যায়। একটা গান আছে, পৃথিবী আবার শান্ত হবে, সেরকমই শান্ত হয়ে যায়। বাংলাদেশ শান্ত হবে তো? ওখানকার হিন্দুরা শান্তির ঘুম ঘুমোতে পারবেন তো? নাকি রাতে দরজার বাইরে কেউ তালা লাগিয়ে দিয়ে কেরোসিন পেট্রোল ছিটিয়ে আগুনটা লাগিয়ে চলে যাবে না তো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আমরা দেখেছি টুইট করেছেন এবং তারেক রহমানকে পার্সোনালি কনগ্রাচুলেট করেছেন, অভিনন্দন জানিয়েছেন তার এই মার্ভেলাস জয়ের জন্য, তার এই যে ব্যাপক জয়, বিপুল জয়, সাফল্য। কেস খেয়ে দেশের বাইরে ছিলেন। তারেক রহমানের অতীত যদি আমরা দেখি, খুব একটা ভদ্রলোক ছিলেন বলে আমরা বলতে পারছি না। অনেকটা সময় গেছে, বিদেশে গেছেন, বিদেশের আদব কায়দা শিখেছেন। তারপর তার মধ্যে তার জীবনে কতটা বদল এসছে এটা দেখার জন্য আমাদের এখনো সময় নিতে হবে। কিন্তু তার যদি অতীত আমরা দেখি, অতীতের ছায়াই তো মানুষের জীবনে থেকে যায়। তবে এটা ঠিক যে বাল্মীকি হওয়া যায়, কিন্তু এই তারেক রহমান দস্যু থেকে বাল্মীকি হবেন কি, এটা সময় বলবে। কিন্তু তার অতীত যদি দেখি, রত্নাকরের অতীত, তাহলে দেখা যাবে ভারতে অশান্তি পাকাবার জন্য অস্ত্র পাঠিয়েছিলেন এই তারেক রহমান। অস্ত্র ব্যবসা চালাতেন, হাওলা ব্যবসা চালাতেন, পয়সা লুট করতেন, দেশ থেকে দেশের অর্থ লুট করতেন। তোয়া তুলসী পাতা কেউ নয়। আওয়ামী লীগের সময় আমরা দেখেছি একেবারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে মুজিব পরিবারের লোকেরা যেভাবে বাংলাদেশে লুঠত রাজ চালিয়েছিল, ব্যাংকে ডাকাতি করেছে, মহিলাদের তুলে নিয়ে গেছে, জোর জুলুম করেছে, অবৈধ উপায়ে পয়সা কামিয়েছে হাসিনা পরিবার, একই কাজ করেছে রহমান পরিবারের অনেকে। সেই ব্যবস্থার কি এবার বাংলাদেশে পরিবর্তন হবে? বাংলাদেশ তো বলছে সংস্কার চাই, তবে সংস্কারের যে সূচিগুলো আমরা দেখলাম, তাতে আমরা খুব বেশি ভালো বলতে পারছি না। আমাদের আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে কেন? বাংলাদেশে যে সংবিধান সংশোধন হবে, তাতে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিতে হবে এমন দাবি আছে। সংখ্যালঘুদের অধিকার অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার কমাতে হবে, সেই দাবি আছে। পাকিস্তানে যখন আমরা অতীতে সংবিধান সংশোধন হতে দেখেছি, তখন তারা আইন করে দিয়েছে কখনোই পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদ হিন্দুদের হাতে যাবে না। বাংলাদেশও কি সেই পথেই হাঁটবে? বাংলাদেশে এমনি ভালো পদ হিন্দুরা এখন পাচ্ছে না। সামান্য সাংসদ হয়, আতিপাতি মন্ত্রী হয়, কিন্তু দেশের সর্বোচ্চ ক্ষমতায় হিন্দুরা যেতে পারে না। আদালতে হিন্দু বিচারপতি থাকলে তাকে ঘিরে ধরা হয়, ভয় দেখানো হয়। এটাই বাংলাদেশের অতীতের উদাহরণ বলছে। এবং শেখ হাসিনা চলে যাবার পর আমরা দেখেছি হিন্দু শিক্ষকদের গণহারে তাদেরকে দিয়ে রেজিগনেশন লেখানো হয়েছে। তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ইস্তফাপত্র, পদত্যাগপত্র এতে সই সাবুত করানো হয়েছে, কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কি খাবে, তাদের পরিবার কিভাবে বেঁচে থাকবে ভাবা হয়নি। ভাবার প্রয়োজন নেই তো। বাংলাদেশে কোনো মুসলিম রাষ্ট্রেই সংখ্যালঘুরা ভালো থাকতে পারে না, এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব চিত্র, এটাই তো রিয়ালিটি। আজকে আরবে দেখুন, আরবে
যখন ইসলাম ধর্ম আসেনি তখন তো ছিল, সেখানে অন্য ধর্মের মানুষরা ছিল। গোটা আরবিয়ান পেনিনসুলাতে, গোটা আরবিয়ান গালফ কান্ট্রিগুলোতে দেখুন, ইরান অবধি সবাই ভালোবেসে ধর্ম গ্রহণ করেছে, ইতিহাসে কথা বলে না। ইতিহাস বলে বলে যে তলোয়ারের জোরেই স্থানীয়দের ভয় দেখিয়ে, তাদের কনভার্ট করে, তাদেরকে ভাগিয়ে দিয়েই সেখানে ওই সবুজ ঝান্ডা উড়েছে। আর বাংলাদেশ তো এর থেকে আলাদা কিছু আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এবারের নির্বাচন ফাঁকা মাঠে গোল দিয়েছে দুপক্ষই। জামাতের ক্ষমতা নেই, জামাত মিডিয়াতে ভেসে থাকলেও, বিতর্কিত কথা বললেও, শফিকুর রহমানরা যতই ভালো ভালো ধূর্তের মতো আচরণ করুক, মানুষ তাদের দেখায়নি। এমনকি আমার গতকালকে কথা হচ্ছিল, আমার বাংলাদেশে একজন পরিচিত আছে, আমি নাম বলছি না, সরকারি কর্মী তারা, তো তিনি তার শ্বশুরবাড়ি গিয়েছেন ভোট দিতে, তার ওয়াইফ ভোট দিয়েছেন, তিনি ভোট দিয়েছেন, তার শাশুড়ি ভোট দিয়েছেন। তো ভোটদানের পর আমার ওই পরিচিত ব্যক্তি, আমার থেকে বয়সে অনেক বড়, তিনি গেছেন ভোট দিতে। ভোট দেওয়ার পর তিনি শ্বশুরবাড়ি গেছেন। আমার ওই বন্ধুর স্ত্রী ভোট দিয়েছেন বিএনপিকে, বন্ধুটিও বিএনপির ভোটার, বিএনপির সমর্থক, ভোট দিয়েছে। তার যে বয়স্ক শাশুড়ি বন্ধুটির, অর্থাৎ আমার যদি ভাবি বলি বা বৌদি বলি, তো বৌদির মা, আম্মু, তিনি ভোট দিয়েছেন জামাতকে। এবার বৌদি জিজ্ঞেস করলেন যে কি হলো মা, কারে ভোট দিছ? তো সে বলছে যে আল্লাহর পথে ভোট দিছি। তো জামাত ওখানে বলেছিল জামাতকে ভোট দিলে আল্লাহর বেহেস্তে যাওয়ার পথ খুলে যাবে। বেহেস্ত মানে হচ্ছে ওদের স্বর্গ, অর্থাৎ জান্নাত। তো বেহেস্তে যাওয়ার পথ খুলবে জামাতকে ভোট দিলে। এইভাবে ক্যাম্পেনিং করার পরেও জামাত হেরেছে। জামাতের দুর্দশা ভাবুন, ধর্মকে সামনে রেখে ব্যবসা করেছে, রাজনীতির ব্যবসা। মানুষ বুঝেছে, ওখানকার মানুষ অনেকেই আছে আমার থেকে ছোট বা যারা বাংলাদেশি আছেন, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়, তারা অনেকে আমাকে ফোন করে বলেছে যে দাদা, জামাতকে ভোট দিলে বা জামাত জিতে গেলে কি হবে জানেন? এরপর বলবে প্যান্ট পরা হারাম, স্যান্ডো গেঞ্জি পরা হারাম, জাঙ্গিয়া পরা হারাম, হ্যাঁ, লুঙ্গি পরা হারাম। ওরা খুঁজে বেড়াবে কোন হাদিসে কি কাপড় অমুক সময় পরা হতো, সেই কাপড় পরতে হবে। তো এই 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 মানুষের জীবন যে অতিষ্ঠ করে দেওয়ার প্রচেষ্টা জামাতের ছিল, সেটা অন্তত ব্যর্থ হচ্ছে। এ তো গেল, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগের কি বৈধতা ফিরবে? আওয়ামী লীগকে যেভাবে বিএনপি, জামাত এরা মিলে তাড়িয়েছে, যেভাবে দেশ থেকে আওয়ামী লীগকে দেশ ছাড়া করা হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া তো বাংলাদেশ ভাবাই যায় না। আওয়ামী লীগের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তার দল ছাড়া বাংলাদেশ ভাবা যায় না। যেমন ভারতবর্ষে কংগ্রেস ছাড়া আমরা গণতন্ত্র ভাবতে পারি না। কংগ্রেস হেরে যাচ্ছে কিন্তু দল হিসেবে ভারতে আছে, হঠাৎ করে তাকে জোর করে তার রাজনৈতিক স্বীকৃতি কেড়ে নেওয়া, এটা তো আমরা ভারতে ভাবি না। নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার কখনো এই প্রচেষ্টা করেনি। তো সেই দিকে তাকিয়ে কি বাংলাদেশে আওয়ামী লীগের বৈধতা ফিরবে? শেখ হাসিনাকে কি তারা ফিরিয়ে নেবে, তার উপরে মামলা মোকদ্দমা তুলে নেবে, নাকি তারাও সেই জঙ্গিবনা দেখাবে যেটা অতীতে অন্যান্য সরকার দেখিয়েছে? এরশাদের সময় আমরা দেখেছি, অন্যান্য সময় আমরা দেখেছি যে বিরোধীদের কণ্ঠরোধ। আমি বলতে চাইছি, বাংলাদেশে কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, সেই গণতান্ত্রিক দোহাই দিয়ে বাংলাদেশে আসল গণতন্ত্র কি ফিরবে? গণতন্ত্র মানে পক্ষ বিপক্ষ দুই পক্ষ থাকবে। বাংলাদেশে যারা স্বাধীনতা এনে দিয়েছিল, সেই আওয়ামী লীগের বৈধতা কি ফিরবে? শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? দেশে প্রকৃত গণতন্ত্র কি ফিরবে? দেশে মহিলাদের অধিকার কি ফিরবে? হ্যাঁ, এটা ঠিক, প্রচুর পরিমাণে মহিলারা জয়ী হয়েছেন। দেশে সরকার পতন হওয়ার পর মহিলাদেরকে নানানভাবে কটূক্তি করা হচ্ছিল, মহিলারা বাইরে বেরোলে তাদের প্রশ্ন করা হচ্ছিল, কান ধরে উঠবোস করা হচ্ছিল, একেবারে শরীয়তি ব্যবস্থা চালানোর প্রচেষ্টা চলছিল। সেই অব্যবস্থা কি এবার বন্ধ হবে? এটা ঠিক, এবার প্রচুর সংখ্যায় মহিলা জিতেছেন। এবং বিএনপি যাকে এক্সপেল করেছিল, রুমিন ফারহানা, প্রচণ্ড যেই সময়টা আওয়ামী লীগ সরকারের পতন হলো, বিএনপি একটু নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা পেল, রুমিন ফারহানা কিন্তু এই যে ইউনূসের আমলেও বিএনপি খুব ভালো ছিল এমনটা তো নয়। তা সত্ত্বেও বলছি যে এই রুমিন ফারহানা কিন্তু বিএনপির হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক গলাবাজি করতেন, ব্যাপক বিএনপিকে সাপোর্ট করে এসেছেন। অথচ এই ব্যক্তিকেই, রুমিন ফারহানাকে ক্যান্ডিডেট করেনি
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ধানের শীষের দল বিএনপি, কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতে দেখিয়ে দিয়েছেন বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক নেয়নি। বিএনপি তাদের বহু নেতাকর্মীকে এবার টিকিট দেয়নি। একটা কথা প্রচলিত আছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে টিকিট পেতে গেলে নোট খরচ করতে হয়। বাংলাদেশের প্রত্যেক দলের এটা হচ্ছে একটা বাস্তবতা যে টিকিট পেতে গেলে মাল দিতে হবে। ঠিক আমাদের রাজ্যে যেমনটা অভিযোগ আছে আমাদের বর্তমান শাসক দলের বিরুদ্ধে যে এখানে নাকি টিকিট পেতে মাল্য খরচ করতে হয়, অভিযোগ আছে। বহু মানুষ জানেন কিভাবে সেই খেলাটা হয়। তো বাংলাদেশে এটা আছে। আমাদের সাধের গর্বের পিসিমণি তিনি তো আম পাঠাতেন, শাড়ি পাঠাতেন, অনেক কিছু পাঠাতেন ওপারে তার আপাকে। তো ওপারের আপা নিজেদের দলের মধ্যে যে অপকর্মগুলো করতেন বলে অভিযোগ ওঠে, সেইগুলো কি ফলো হয়েছে এপারে? স্লোগানগুলো তো একেবারে ঝেড়ে পুছে সাফ করে দিয়েছে। জয় বাংলা স্লোগান, বাংলাদেশের স্লোগান এপারে এ রাজ্যের শাসক দল কপি করে দিয়েছে। খেলা হবে কপি করে দিয়েছে, ঝেপে দিয়েছে। ভোটে ওপারে গন্ডগোল হয়, হিংসা হয়, সেটাও কপি পেস্ট করেছে। সবটাই একেবারে বাংলাদেশ মডেল চালু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একেবারে বোঝা যায় অনুপ্রেরণার দেবী কোথা থেকে অনুপ্রেরণা নেন। তার প্রেরণা সূত্র হচ্ছে বাংলাদেশ। তিনি অনুপ্রেরণার দেবী, প্রেরণা নেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে। বোঝা যায়, একেবারে দেখলে কিন্তু বোঝা যায়। এবং সেখান থেকেই আমাদের আশঙ্কা যে একটা বড় ছক যেটা বাংলাদেশ থেকে চলছে, গ্রেটার বাংলাদেশ বানানোর, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নেওয়ার, সেই ছকের আমরা কোথাও না কোথাও শিকার হয়ে যাচ্ছি না তো? আমাদের প্রশ্ন আছে। যদিও আমাদের আস্থা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপরে, অমিত শাহের উপরে, ডক্টর এস জয়শঙ্করের উপরে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের উপরে, যে বাংলাদেশিদের যে এই সাধের স্বপ্ন আছে সেটা পূরণ হবে না। তবে একটা জিনিস আমরা চাই, বাংলাদেশের সঙ্গে আবার ভারতের সম্পর্ক স্বাভাবিক হোক। দুই দেশের সম্পর্কের যে হিমশীতলতা সেটা কাটুক। দুই দেশের সম্পর্ক যেটা খারাপ হয়েছে, তলানির দিকে গেছে, সেটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হোক। একদিনে স্বাভাবিক হয়তো করা যাবে না, করা যেতে পারলে খুবই ভালো। অনেকগুলি বিষয় আছে যে বিষয়ের উপর আলোচনা করতে হবে। তার মধ্যে সীমান্ত আছে, সীমান্তে কাঁটাতার দেওয়ার ব্যাপার আছে, বেড়া দেওয়ার বিষয় আছে, ভিসা নতুন করে চালু করার বিষয় আছে। ওপারেও ভিসা ভারতীয়দের জন্য বন্ধ হয়ে আছে, এপারেও বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা বন্ধ হয়ে আছে। আমরা দুই বাংলার মানুষই দু বাংলায় বিভিন্ন প্রয়োজনে যাই, ব্যক্তিগত প্রয়োজনে, কাজের প্রয়োজনে, সেগুলো আবার স্বাভাবিক হোক, বাণিজ্য স্বাভাবিক হোক। এটাই আজকের দিনে আমাদের চাওয়া পাওয়া। জিতেছেন তারেক রহমান, শুভেচ্ছা। আপনি ওখানকার জনসাধারণের জন্য ভালো করুন, ওখানকার হিন্দুদের দেখুন, সংখ্যালঘুদের আগলে রাখুন, এটাই চাইব। যদিও আপনাদের প্রাক্তন যে যারা নেতা ছিলেন কারো ট্র্যাক রেকর্ড ভালো নয়, ফলে আপনার কাছেও আমরা যে খুব বেশি আশা রাখছি এমনটাও নয়। তবে আমরা আশা অবশ্যই রাখবো বাংলাদেশের ভালো করবেন, সংখ্যালঘুদের ভালো করবেন। আপাতত এখানেই শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো, বাংলাদেশে যদি কোনো বন্ধু দেখে থাকেন তারাও বলবেন, তাদের মতামত জানাবেন। এবং আমার নিয়মিত এপারের দর্শকরা আপনারাও অবশ্যই বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। যদি আপনারা এর পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হতে পারেন। যে কোনোভাবে আমাদের সহযোগিতা, আমাদের পাশে দাঁড়াতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।